রিয়াদ, আমার চুলগুলো একটু শুকিয়ে দাও তো। ভেজা চুল কাঁধের ওপর ছড়িয়ে দিয়ে বিছানায় বসে আছে নীলা। আমি ল্যাপটপে অফিসের কাজ করছিলাম। মাথা তুলে একবার তার দিকে তাকিয়ে আবার স্ক্রিনের দিকে মন দিলাম। নিজের হাত নেই? আছে, কিন্তু জামাই থাকার পরও যদি নিজে নিজে সব করতে হয় তাহলে বিয়ে করে লাভ কি? আমি দীর্ঘ শ্বাস ফেললাম। এই মেয়েটাকে বিয়ে করার আগে শুনেছিলাম সে নাকি ভীষণ শান্ত, ভদ্র আর লাজুক। এখন প্রতিদিন মনে হয় আমাকে কেউ ঠকিয়েছে। আমি উঠে গিয়ে হেয়ার ড্রায়ারটা হাতে নিলাম। আসো। নীলা সঙ্গে সঙ্গে হাসল। জানতাম তুমি না বলতে পারবে না। আমি চুল শুকাতে শুকাতে বললাম, তোমাকে না বলতে পারে এমন মানুষ পৃথিবীতে আছে? আছে তো। কে? তুমি, তবে বিয়ের আগে। আমি হেসে ফেললাম। বিয়ের আগে সত্যিই আমি তাকে খুব একটা পাত্তা দিতাম না, কারণ এই বিয়েটা আমার পছন্দের ছিল না। এটা ছিল আমার আম্মুর পছন্দের। 6 মাস আগের কথা। একদিন অফিস থেকে ফিরে দেখি আম্মু সোফায় বসে কারো ছবি দেখছেন। আমাকে দেখেই বললেন, এই মেয়েটাকে দেখ। আমি জুতা খুলতে খুলতে বললাম, আবার শুরু হলো? শুরু না, এবার শেষ। মেয়েটাকে আমি খুব পছন্দ করেছি। আমি বিরক্তি নিয়ে ছবিটার দিকে তাকালাম। হালকা গোলাপি রঙের 3 পিস পরা, মুখে কোনো বাড়তি সাজ নেই, চোখ দুটো অদ্ভুত শান্ত। আমি ছবিটা ফিরিয়ে দিয়ে বললাম, আম্মু, তোমার পছন্দ মানেই আমার পছন্দ না। আম্মু ভ্রু কুঁচকালেন। একবার দেখা কর, তারপর যা ইচ্ছে বলিস। ছবি আর বাস্তবতা এক না। অনেক জোরাজুরির পর রাজি হয়েছিলাম। সেদিন প্রথম নীলাকে দেখতে গিয়েছিলাম। সেদিনও আমার বিয়ের কোনো ইচ্ছা ছিল না। সবাই বসে কথা বলছে, আমি মোবাইল নিয়ে ব্যস্ত। হঠাৎ পাশের ঘর থেকে কারো আসার শব্দ পেলাম। অজান্তেই চোখ তুলে তাকালাম। নীল রঙের শাড়ি পরে ধীর পায়ে ঘরে ঢুকলো নীলা। এক মুহূর্তের জন্য আমি যেন তাকিয়েই রইলাম। মজার ব্যাপার হলো, মেয়েটার নাম নীলা, আর আজ সে এমন একটা নীল শাড়ি পরেছে যেন নামের রংটাই গায়ে মেখে এসেছে। মুখে হালকা সাজ, কপালে ছোট্ট একটা টিপ, আর চোখ দুটো শান্ত নদীর মতো স্থির। আমি দ্রুত চোখ সরিয়ে মোবাইলের দিকে তাকালাম, যেন কিছুই হয়নি। কিন্তু সত্যি বলতে ছবির চেয়ে বাস্তবে তাকে অনেক বেশি সুন্দর লাগছিল। কিছুক্ষণ পর দুই পরিবারের কথাবার্তার মাঝেই নীলার মা মুস্কি হেসে বললেন, ওরা চাইলে আলাদা একটু কথা বলতে পারে। আমি মনে মনে বললাম, এটাই বাকি ছিল, কিন্তু মুখে কিছু বললাম না। কয়েক মিনিট পর আমরা দুজন বারান্দায় এসে দাঁড়ালাম। দুজনের মাঝেই অদ্ভুত নীরবতা। শেষ পর্যন্ত নীলাই আগে কথা বলল। আপনি কি খুব বিরক্ত হচ্ছেন? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। একটু তো হচ্ছে। নীলা মাথা নেড়ে বলল, ভালো, কারণ আমিও হচ্ছি। আমি ভ্রু তুললাম। কেন? সবাই এমনভাবে আমাদের দেখছে, মনে হচ্ছে চাকরির ইন্টারভিউ চলছে। তার কথার অজান্তেই আমার মুখে হাসি ফুটে উঠল। তাহলে আপনি এই বিয়েতে রাজি না? নীলা রেলিংয়ে হাত রেখে দূরে তাকালো। রাজি না, রাজির চেয়ে বেশি ভয় লাগছে। কিসের ভয়? সম্পূর্ণ অচেনা একজন মানুষের সঙ্গে পুরো জীবন কাটানোর। কথাটা শুনে কিছুক্ষণ চুপ হয়ে গেলাম, কারণ আমার নিজের মনেও একই প্রশ্ন ঘুরছিল। আমি ধীরে বললাম, আমারও একটু ভয় লাগে। নীলা এবার আমার দিকে তাকালো। সত্যি? তবে ভয়টা কাউকে বলি না। নীলা হেসে ফেলল। তাহলে একটা ব্যাপারে আমরা মিল খুঁজে পেলাম। কোন ব্যাপারে? দুজনেই বাইরে থেকে যতটা আত্মবিশ্বাসী দেখায়, ভেতরে ততটা না। তার কথাটা শুনে প্রথমবারের মতো মনে হলো মেয়েটা শুধু সুন্দরী না, বেশ বুদ্ধিমানও। কথা বলতে বলতে কখন যে 10-15 মিনিট কেটে গেল টেরি পেলাম না। ফিরে যাওয়ার আগে নীলা হঠাৎ বলল, একটা প্রশ্ন করব? করুন। বাসায় গিয়ে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় মেয়েটা কেমন, তখন কি বলবেন? আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। তারপর মৃদু হেসে বললাম, বলবো ছবির চেয়ে বাস্তবে অনেক বেশি সুন্দর। আমার কথা শুনে নীলার গাল হালকা লাল হয়ে উঠল। সে দ্রুত চোখ নামিয়ে ফেলল। তার ঠোঁটের কোণে লাজুক একটা হাসি ফুটে উঠেছিল, যদিও সে সেটা লুকানোর
যথেষ্ট চেষ্টা করেছিল। আপনি কি সব মেয়েকে এভাবে প্রশংসা করেন? আমি হেসে বললাম, না, সুযোগই তো পাই না। নীলা মাথা নেড়ে মৃদু হেসে ফেলল। সেদিনের কথোপকথন খুব বেশি দীর্ঘ ছিল না, কিন্তু আশ্চর্যের বিষয়, বাড়ি ফেরার পুরো রাস্তা জুড়ে আমার মাথায় ঘুরছিল সেই নীল শাড়ি পরা মেয়েটার কথাগুলো। বাসায় ফিরতেই আম্মু আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন। কেমন লাগলো? আমি স্বাভাবিক থাকার চেষ্টা করে বললাম, খারাপ না। আম্মু সঙ্গে সঙ্গে হেসে ফেললেন। তোর খারাপ না মানে অনেক ভালো। আমি আর কিছু বলিনি। তবে কয়েকদিন পর যখন বিয়ের ব্যাপারে আমার মতামত জানতে চাওয়া হলো, তখন প্রথমবারের মতো কোনো আপত্তি করিনি। আর ঠিক সেখান থেকেই শুরু হয়েছিল আমাদের গল্প। বিয়ের পর প্রথম কয়েকদিন নীলাকে দেখে সত্যি মনে হয়েছিল সে খুব শান্তশিষ্ট মেয়ে, কিন্তু সেই ভুল ধারণা ভাঙতে বেশি সময় লাগেনি। একদিন অফিস থেকে ফিরে দেখি আমার ঘরের সব বালিশ, কুশন আর কম্বল দিয়ে দুর্গ বানিয়ে বসে আছে। আমি দরজায় দাঁড়িয়ে বললাম, এসব কি? নীলা গম্ভীর মুখে বলল, এটা আমাদের রাজ্য। আমাদের? হ্যাঁ, আমি রানী, তুমি রাজা। আমি কপালে হাত ঠেকালাম। সেদিনই বুঝেছিলাম এই মেয়ের বয়স শুধু কাগজে কলমে বড় হয়েছে। আরেকদিন রাত 2টায় ঘুম ভেঙে দেখি পাশে কেউ নেই। ভয় পেয়ে পুরো বাসা খুঁজতে বের হলাম। শেষে রান্নাঘরে গিয়ে দেখি ফ্রিজ খুলে আইসক্রিম খাচ্ছে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে বললাম, এই সময়? নীলা নির্বিকারভাবে বলল, ঘুমের মধ্যে আইসক্রিম খেতে ইচ্ছে করেছে। মানুষ ঘুমের মধ্যে পানি খায়, তুমি আইসক্রিম খাও? আমি একটু স্পেশাল। তার উত্তর শুনে রাগ করব নাকি হাসব বুঝতে পারিনি। ধীরে ধীরে বুঝতে পারলাম এ মেয়েটা আমার জীবনে শুধু স্ত্রী হয়ে আসেনি, সে এসেছে আমার ব্যস্ত দিনের ক্লান্তি দূর করতে, আমার খারাপ মুড ভালো করতে, আর প্রতিটা সাধারণ দিনকে একটু অসাধারণ বানিয়ে দিতে। যে আমি একসময় অফিস শেষে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাসায় ফিরতাম, সেই আমি এখন কাজ শেষ হলেই বাসার জন্য ছটফট করি, কারণ বাসায় কেউ একজন অপেক্ষা করে থাকে। হঠাৎ মাথার পেছনে একটা হালকা ধাক্কা অনুভব করলাম। বর্তমানে ফিরে এলাম। নীলা রাগি রাগি মুখ করে তাকিয়ে আছে। এতক্ষণ ধরে কি ভাবছো? আমি হেসে বললাম, তোমার কথাই ভাবছিলাম। নীলা সন্দেহ ভরা চোখে তাকালো। মিথ্যা। সত্যি। তাহলে বলো কি ভাবছিলে? আমি হেয়ার ড্রায়ারটা বন্ধ করে তার সামনে গিয়ে দাঁড়ালাম। ভাবছিলাম সেদিন যদি আম্মুর কথা না শুনতাম, তাহলে জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটা হয়তো মিস করে ফেলতাম। নীলা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে আমার হাতটা ধরে ফেলল। তাহলে এখন আম্মুকে ধন্যবাদ দেওয়া উচিত। আমি মুচকি হেসে বললাম, শুধু ধন্যবাদ না, পুরস্কারও দেওয়া উচিত। কেন? আমি তার কপালে আলতো একটা চুমু দিয়ে বললাম, কারণ আম্মুর পছন্দের সে মেয়েটাই আজ আমার সবচেয়ে আদুরে বউ। নীলা সঙ্গে সঙ্গে আমার বুকে মাথা রাখল। কয়েক সেকেন্ড চুপচাপ থেকে হঠাৎ বলল, একটা কথা বলবো? বলো। সেদিন তোমাকে প্রথম দেখে আমার একদম ভালো লাগেনি। আমি ভ্রুকুচকে তার দিকে তাকালাম। কি বললে? নীলা মুখ তুলে দুষ্টু হেসে বলল, সত্যি। কারণ? কারণ তুমি পুরো সময় মোবাইল নিয়েই ব্যস্ত ছিলে। আমার মনে হয়েছিল ছেলেটা অনেক অহংকারী। আমি হেসে ফেললাম। ভালো, আমারও তোমাকে প্রথমে খুব শান্তশিষ্ট মনে হয়েছিল। নীলা গর্বিত ভঙ্গিতে বলল, দেখেছো, প্রথম ইমপ্রেশন সব সময় ভুল হয়। সেটা তো বিয়ের পর বুঝেছি। নীলা চোখ ছোট করে তাকালো। মানে? মানে তোমাকে বিয়ে করেছি একজন লাজুক মেয়েকে ভেবে, এখন দেখি ঘরে একটা পূর্ণকালীন দুর্যোগ নিয়ে এসেছি। নীলা পাশের বালিশটা তুলে আমার দিকে ছুঁড়ে মারল। আমি হেসে সেটা ধরে ফেললাম। ঠিক তখনই নিচতলা থেকে আম্মুর ডাক ভেসে এলো, নীলা, রিয়া, খেতে আয়। নীলা ফিসফিস করে বলল, দেখলে, আম্মু এখনো আমার নাম আগে নেয়। কারণ তুমি ওনার প্রিয়। আমার কথা শুনে নীলা হেসে ফেলল। আমরা দুজন নিচে নামার জন্য দরজার দিকে এগোতেই নীলা আবার থেমে গেল। কি হলো? নীলা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল,
তারপর বলল, জানো, বিয়ের আগে আমি খুব ভয় পেতাম। কোন ব্যাপারে? যদি এমন কাউকে বিয়ে করতে হয় যার সঙ্গে কথা বলতে গেলেই অস্বস্তি লাগে। আমি চুপ করে শুনছিলাম। নীলা মৃদু হেসে বলল, কিন্তু মজার ব্যাপার হলো এখন সারাদিন তোমার সঙ্গেই কথা বলি, তারপরও মনে হয় আরও কিছু কথা বাকি আছে। আমি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, আমারও একটা ভয় ছিল। কি? বিয়ের পর জীবনটা খুব একঘেয়ে হয়ে যাবে। নীলা কৌতূহলী চোখে তাকালো। আমি তার হাতটা আলতো টেনে কাছে এনে বললাম, কিন্তু তোমাকে পাওয়ার পর বুঝলাম, যে মেয়ে রাত 2টায় আইসক্রিম খেতে পারে, বালিশ দিয়ে রাজ্য বানাতে পারে, আর হেয়ার ড্রায়ার ধরিয়ে দিয়ে স্বামীকে চাকরের মতো খাটাতে পারে। নীলা হাসতে হাসতে বলল, তারপর? তার সঙ্গে জীবন একঘেয়ে হওয়ার কোনো সুযোগই নেই। নীলা হাসতে হাসতে আমার কাঁধে মাথা ঠেকিয়ে দিল। ঠিক তখনই নিচ থেকে আবার আম্মুর ডাক ভেসে এলো। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আর কত গল্প করবি? আমি আর নীলা একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেললাম। তারপর নিচে নেমে ডাইনিং টেবিলে গিয়ে বসলাম। আজ আম্মু নিজ হাতে অনেক কিছু রান্না করেছেন। নীলা প্লেটে ভাত নিতে নিতে বলল, আম্মু এত কিছু কেন? আম্মু রহস্যময় হাসি দিয়ে বললেন, এখন থেকে বেশি বেশি করে খেতে হবে। আমি ভ্রুকুচকে বললাম, কেন? কাল থেকে কি রোজা? আম্মু আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি পৃথিবীর সবচেয়ে বোকা প্রশ্ন করেছি। নীলা অবশ্য কিছুই বুঝল না। আম্মু, আমি তো এমনিতেই অনেক খাই। না মা, আমি তোর কথা বলছি না, আমি ভবিষ্যতের কথা বলছি। আমি পানি খেতে খেতে বললাম, ভবিষ্যতে আবার কি আছে? আম্মু এবার একটু সামনে ঝুঁকে বললেন, এই বাসাটা অনেক বড়, মাঝে মাঝে খুব ফাঁকা লাগে। আমি চারদিকে তাকালাম। ফাঁকা কোথায়? আমরা তো আছি। আম্মু দীর্ঘ শ্বাস ফেলে বললেন, কিন্তু ছোট ছোট পায়ের শব্দ থাকলে আরো ভালো লাগতো। আমি তখনও পুরো বিষয়টা ধরতে পারিনি। নীলা চামচ দিয়ে ভাত নাড়তে নাড়তে হঠাৎ থেমে গেল। তার গাল দুটো আস্তে আস্তে লাল হতে শুরু করেছে। আমি এখনও নির্বিকার। কার ছোট পা? আম্মু এবার হাসি চেপে রাখতে পারলেন না। আরে বাবা, নাতি নাতনির পা। এই ছেলেটা কিচ্ছু বোঝে না। আমি যে পানি খাচ্ছিলাম প্রায় কাশতে কাশতে শেষ, আর নীলা সে এমনভাবে মাথা নিচু করে ফেলেছে যেন টেবিলের নিচে ঢুকে যেতে পারলে বেঁচে যায়। আমি অস্বস্তি লুকিয়ে বললাম, আম্মু। আম্মু নিরীহ মুখ করে বললেন, কি? আমি কি ভুল কিছু বলেছি? নীলা এক সেকেন্ডও আর বসে থাকলো না, দ্রুত চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো। আমার খাওয়া শেষ। আমি অবাক হয়ে বললাম, অর্ধেকও তো খাওনি। নীলা আমার দিকে না তাকিয়েই বলল, পেট ভরে গেছে। কথাটা বলে প্রায় দৌড়েই সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আম্মু তখন মুখ চাপা দিয়ে হাসছেন। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে আমি রুমে ঢুকলাম। দেখি নীলা বারান্দার পাশে দাঁড়িয়ে আছে। পেছন থেকে দেখে বোঝা যাচ্ছে এখনও লজ্জা কাটেনি। আমি চুপচাপ গিয়ে তার পাশে দাঁড়ালাম। নীলা সঙ্গে সঙ্গে বলল, প্লিজ কিছু বলবা না? আমি তো কিছুই বলিনি। নীলা এবার আমার দিকে ঘুরে তাকালো। গাল দুটো এখনও হালকা লাল। এত লজ্জা পাচ্ছ কেন? জানি না। নীলা ঠোঁট কামড়ে হাসল। আমি একটু ঝুঁকে বললাম, একটা কথা। নীলা সন্দেহভরা চোখে তাকালো। কি? আমি মুচকি হেসে বললাম, আম্মুর আইডিয়াটা কিন্তু খারাপ না। 2 সেকেন্ড নীরবতা, তারপর একটা বালিশ সোজা এসে আমার মুখে আঘাত করল। রিয়াদ। আমি হেসে বালিশটা হাতে নিলাম, আর নীলা লজ্জায় মুখ লুকিয়ে বিছানার দিকে চলে গেল। তার সেই লাজুক মুখটা দেখে মনে হলো, যে মেয়েটা সারাদিন আমাকে জ্বালিয়ে মারে সেই আবার একটা ছোট্ট কথায় এমন লজ্জা পেয়ে যায়। আর এই কারণেই হয়তো প্রতিদিন নতুন করে তার প্রেমে পড়া যায়। নীলা লজ্জায় মুখ লুকিয়ে বিছানার দিকে চলে গেল। আমি বালিশটা হাতে নিয়ে তার পেছন পেছন হাঁটতে লাগলাম। একটা কথা বলি? না। কিন্তু আমি তো এখনো বলিনি। তবুও না। আমি হাসি চাপতে চাপতে বিছানার কিনারায় বসলাম। আচ্ছা, তাহলে আমি চুপ থাকি।
নীলা স্বস্তির নিঃশ্বাস ফেলল। 2 সেকেন্ড পরই আমি আবার বললাম, তবে আমাদের বাচ্চার চোখ যদি তোমার মতো হয় তাহলে? নীলা সঙ্গে সঙ্গে বালিশটা তুলে আবার আমার দিকে তাক করল। রিয়াদ, আমি হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করলাম। আচ্ছা আচ্ছা, আর বলবো না। নীলা সন্দেহভরা চোখে তাকিয়ে রইল। সত্যি? তোমার সত্যি শব্দটার ওপর আমার কোনো ভরসা নেই। আমি হেসে ফেললাম। নীলা বিছানায় বসে চুলগুলো ঠিক করছিল। আমি কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম। নীলা সেটা টের পেয়ে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? ভাবছি। কি ভাবছো? তোমাকে দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল। নীলা ভ্রু তুলল। কিন্তু এখনও তোমাকে দেখলে মনে হয় প্রথম দিন নীল শাড়ি পরে বারান্দায় দাঁড়িয়ে থাকা সেই মেয়েটাকেই দেখছি। নীলার মুখের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল, কিন্তু সে সেটা লুকানোর চেষ্টা করল। তুমি না মাঝে মাঝে খুব বেশি কথা বলো। আর তুমি মাঝে মাঝে খুব বেশি সুন্দর দেখাও। নীলা এবার সত্যিই লজ্জা পেয়ে গেল। সে মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো। আমি একটু কাছে গিয়ে বললাম, জানো, তোমার একটা অভ্যাস আমার খুব পছন্দ। কোনটা? লজ্জা পেলে গাল দুটো লাল হয়ে যায়। নীলা তাড়াতাড়ি দুহাত দিয়ে নিজের কান ঢেকে ফেলল। আমি হেসে ফেললাম। তুমি না একদম অসহ্য। তবুও তো আমাকে সহ্য করছো। নীলা মুখ টিপে হাসল। কয়েক মুহূর্ত নীরবতা। বাইরে হালকা বাতাস বইছে। ঘরে পর্দাগুলো আস্তে আস্তে দুলছে। আমি ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলাম। একটা প্রশ্ন করব? হুম। যদি আবার প্রথম দিনটাতে ফিরে যেতে পারতাম, তাহলে কি আমাকে বিয়ের জন্য হ্যাঁ বলতে? নীলা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর মৃদু হেসে বলল, হয়তো। হয়তো? হ্যাঁ, হয়তো। এত ভাব নিচ্ছ কেন? নীলা হেসে বলল, কারণ আমি জানি শেষ পর্যন্ত তুমিই আমাকে বিয়ে করতে। আমি অবাক হওয়ার ভান করলাম। এত কনফিডেন্স? অবশ্যই, কারণ তুমি যতই গম্ভীর সাজো না কেন, তোমার চোখ সব কথা বলে দেয়। আমি কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর হঠাৎ বললাম, আচ্ছা, যদি আমি তোমাকে কোথাও নিয়ে যাই? নীলা ভ্রু কুঁচকাল। কোথায়? জানি না। জানো না মানে? শুধু জানি সেখানে অফিস থাকবে না, কাজ থাকবে না, কারো ফোন থাকবে না। থাকবে শুধু তুমি আর আমি। তা কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, এটা কি সেই জিনিস যেটাকে মানুষ হানিমুন বলে? আমি গলা খাকারি দিলাম। হতে পারে। নীলা হাসতে হাসতে বালিশ ছুঁড়ে মারল। হতে পারে না, এটা হানিমুনই। পরের 2 দিন আমি গোপনে সব ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে গেলাম। টিকিট বুকিং, রিসোর্ট বুকিং, ঘোরাঘুরির প্ল্যান, সব কিছু ঠিকঠাক করে এক সন্ধ্যায় নীলার সামনে 2টো টিকিট রাখলাম। নীলা তখন সোফায় বসে নাটক দেখছিল। টিকিট দেখে প্রথমে কিছুই বুঝল না। তারপর নামটা পড়তেই চোখ বড় বড় হয়ে গেল। কক্সবাজার? আমি মুচকি হাসলাম। হুম। সত্যি? না, মিথ্যা। এগুলো ফটোশপ করা। নীলা সঙ্গে সঙ্গে আমার হাতে চাপড় দিল। আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। কথাটা শেষ হতেই নীলা এমন খুশি হলো যেন ছোট্ট একটা বাচ্চাকে নতুন খেলনা দেওয়া হয়েছে। সে একবার টিকিট দেখছে, একবার আমাকে দেখছে, আবার টিকিট দেখছে। তারপর হঠাৎ এসে আমাকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ। আমি হাসলাম। এত খুশি? অনেক। যাওয়ার দিন সকালে পুরো বাসা যেন উৎসবের মতো হয়ে গেল। আম্মু বারবার ব্যাগ চেক করছেন। কখনো বলছেন ওষুধ নিয়েছো কিনা, কখনো বলছেন চার্জার নিয়েছো কিনা। আমরা বের হওয়ার জন্য দরজার কাছে দাঁড়াতেই আম্মু মুস্কি হেসে বললেন, ঘুরে ফিরে ভালোভাবে আসিস। জি। আর আসার পর যেন একটা গুড নিউজ শুনতে পাই। 1 সেকেন্ড নীরবতা। তারপর নীলা একেবারে টমেটোর মতো লাল হয়ে গেল। আমি হাসি চেপে রাখতে রাখতে বললাম, আম্মু। কি? আমি তো শুধু ভালো খবরের কথা বলেছি। নীলা আর এক মুহূর্ত দাঁড়ালো না, সরাসরি গাড়ির দিকে হাঁটতে শুরু করলো। আমি পেছন থেকে বললাম, দাঁড়াও। কথা বলবা না?
আমি তো কিছুই বলিনি। বলার দরকার নেই, তোমার মুখ দেখেই বুঝতে পারছি তুমি এখন খোঁচাবা। আমি আর কিছু না বলে মুখ টিপে হাসতে লাগলাম। কয়েক ঘন্টার যাত্রার পর আমরা কক্সবাজার পৌঁছালাম। রিসোর্টে চেক ইন করার পর ব্যাগপত্র রেখে সোজা সমুদ্রের দিকে বেরিয়ে গেলাম। বিকেলের শেষ আলো তখন বালুর ওপর ছড়িয়ে আছে। দূরে অসংখ্য ঢেউ একটার পর একটা এসে তীরে আছড়ে পড়ছে। সমুদ্রের সেই বিশাল নীল রং দেখে নীলা কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে করে বলল, এত সুন্দর। আমি তার দিকে তাকিয়ে বললাম, সমুদ্রটা? হুম। আমার তো অন্য কাউকে বেশি সুন্দর লাগছে। নীলা চোখ রাঙালো। শুরু হয়ে গেছে? আমি হেসে ফেললাম। সারাটা বিকেল আমরা সমুদ্রের ধারে হাঁটলাম। নীলা খালি পায়ে ভেজা বালুর ওপর হাঁটছে। মাঝে মাঝে ঢেউ এসে তার পা ভিজিয়ে দিচ্ছে, আর সে ছোট বাচ্চাদের মতো চিৎকার করে সরে যাচ্ছে। একবার একটা বড় ঢেউ এসে পুরো নিচের অংশ ভিজিয়ে দিল। সন্ধ্যার পর আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল। দূরের আলো আর ঢেউয়ের শব্দ মিলেমিশে এক অন্যরকম পরিবেশ তৈরি করল। আমরা সৈকতের পাশে বসে ফুচকা খেলাম, ঝিনুক কিনলাম, অনেক ছবি তুললাম। আর নীলা প্রায় প্রতিটা ছবির পর বলছিল, এটা ভালো আসেনি। সবগুলোই ভালো এসেছে, কারণ তুমি আছো। নীলা আবার লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে ফেলল। রাত অনেকটা হয়ে গেলে আমরা রিসোর্টে ফিরলাম। সারাদিন ঘোরাঘুরির ক্লান্তি থাকলেও নীলার চোখে মুখে এখনও উত্তেজনা। বারান্দা থেকে সমুদ্রের কালো জল দেখা যাচ্ছে। দূর থেকে ঢেউয়ের শব্দ ভেসে আসছে। নীলা রেলিং ধরে দাঁড়িয়ে সমুদ্র দেখছিল। চুলগুলো বাতাসে উঠছে। আমি দরজার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ শুধু তাকিয়ে রইলাম। এই মেয়েটাকে প্রথম দেখেছিলাম নীল শাড়িতে। আজব সমুদ্রের নীলের সামনে দাঁড়িয়ে তাকে ঠিক ততটাই সুন্দর লাগছে। আমি ধীরে ধীরে নীলার পাশে গিয়ে দাঁড়ালাম। জানো, একটা ব্যাপার খেয়াল করেছ? নীলা সমুদ্রের দিকে তাকিয়েই বলল, কি? আমরা সারাদিন সমুদ্র দেখলাম, ছবি তুললাম, ঘুরলাম। হুম। এখন তাহলে রুমে চলো। নীলা এবার ভ্রুকুচকে আমার দিকে তাকালো। কেন? আমি গম্ভীর মুখ করার চেষ্টা করলাম। খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। নীলা সন্দেহ ভরা চোখে তাকিয়ে বলল, কেমন গুরুত্বপূর্ণ? আমি একটু ঝুঁকে ফিসফিস করে বললাম, আসার সময় আম্মু কি বলেছিলেন শুনুনি? তার জন্য তো প্রস্তুতি নিতে হবে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর নীলার গাল ধীরে ধীরে লাল হয়ে উঠল। নীলা এবার কিছুটা উচ্চস্বরে চেঁচিয়ে বলল, রিয়াদ। আমি হাসি চেপে বললাম, কি? আমি তো শুধু আম্মুর কথাই মনে করিয়ে দিলাম। নীলা এবার সত্যি আমাকে ধাওয়া করতে শুরু করলো। দাঁড়াও, আজ তোমাকে আমি। আমি হেসে কয়েক কদম পিছিয়ে গেলাম। কি করবে? আগে ধরি, তারপর বলবো। এত সাহস? কথা শেষ হওয়ার আগেই সে আমার কাছে চলে এলো, কিন্তু পরের মুহূর্তেই আমি তার হাতটা আলতো করে ধরে ফেললাম। নীলা থেমে গেল। চারপাশে শুধু ঢেউয়ের শব্দ, সমুদ্রের বাতাস আর আমাদের দুজনের নিঃশ্বাস। আমি ধীরে ধীরে তাকে নিজের কাছে টেনে নিলাম। নীলা প্রথমে কিছু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি ওর কপালের ওপর নেমে আসা চুলগুলো সরিয়ে দিলাম। তারপর খুব আলতো করে কপালে একটা চুমু দিলাম। নীলা চোখ বন্ধ করে ফেলল। আমি কিছুটা মৃদুস্বরে বললাম, জানো, তোমাকে বিয়ে করার সিদ্ধান্তটা আমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত ছিল। নীলা ধীরে ধীরে আমার বুকে মাথা রাখল। কিছুক্ষণ আমরা দুজনেই চুপ করে রইলাম। মনে হচ্ছিল এই নীরবতাটাও যেন কথা বলছে। দূরের সমুদ্রের ঢেউ এসে বারবার তীরে আশ্রে পড়ছে। আর আমি মনে মনে ভাবছিলাম, যে মেয়েটাকে একদিন আম্মুর পছন্দ বলে দেখতে গিয়েছিলাম, আজ সেই আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমার সবচেয়ে আপন ঠিকানা, আমার সবচেয়ে সুন্দর অভ্যাস। নীলা আমার শার্টের কলারটা আলতো করে ধরে বলল, কি ভাবছো? আমি তার কানের কাছে মুখ নিয়ে মৃদু হেসে বললাম, ভাবছি কি? সমুদ্রটা যতই সুন্দর হোক, আমার পুরো পৃথিবীটা তো এই মুহূর্তে আমার বুকের মধ্যেই দাঁড়িয়ে আছে। নীলা আর কিছু বলল না, শুধু লজ্জা পেয়ে মুখ লুকিয়ে ফেলল আমার বুকে। আর সমুদ্রের সেই রাত, ঢেউয়ের শব্দ আর নীল আকাশের নিচে আমরা দুজন
অনেকক্ষণ সেভাবেই দাঁড়িয়ে রইলাম। কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহারগুলো আসে একদম অপ্রত্যাশিতভাবে। রিয়াদ আর নীলার এই মিষ্টি খুনসুটি, লজ্জা আর ভালোবাসার গল্পটা আজ এখানেই শেষ হলো। তবে ওদের জীবনের আসল গল্পটা কিন্তু সমুদ্রের ওই নীল ঢেউগুলোর মতোই আজীবন বয়ে চলবে। মায়ের পছন্দ যে মাঝে মাঝে কতটা নিখুঁত আর আশীর্বাদ হতে পারে, রিয়াদ আজ তা মনে প্রাণে বিশ্বাস করে। প্রিয় শ্রোতা বন্ধু, রিয়াদ আর নীলার এই মিষ্টি প্রেমের গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না। গল্পটি যদি আপনার মন ছুঁয়ে যায় তবে অবশ্যই একটি লাইক করে দিন। আপনার বন্ধুদের সাথে এবং প্রিয়জনদের সাথে গল্পটি শেয়ার করে তাদের মুখেও একটুখানি হাসি ফুটিয়ে তুলুন। আর এমন সব সুন্দর সুন্দর ভালোবাসার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো মন ভালো করার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।